প্রথমটা হচ্ছে যে বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে এই নির্বাচনটা হয়েছে এবং সেই আলোকে তারা সরকারের যে কাজ এই কাজগুলো করতে চান। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোর আলোকে কোনোভাবেই কি 2026 সালে নির্বাচন হতো? কোনোভাবেই হতো না। এই সাংবিধানিক কাঠামোর আলোকে কি গণঅভ্যুত্থান ছিল? ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার ছিল? ছিল না। ঐক্যমত্য কমিশন ছিল? ছিল না। নতুন করে এই যে গণভোট নেওয়া হলো এই জুলাই সনদ এবং সংস্কারের জন্য, এটা কি ছিল? ছিল না। এটা কিন্তু একটা স্পেশাল কেস ছিল, এক্সট্রাঅর্ডিনারি একটা সিচুয়েশন ছিল, যার ভিত্তিতে এই বাংলাদেশে এই অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী প্রত্যেকটা বাস্তবতা। সো এই বাস্তবতায় আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এখানে বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন রাজনীতি করছে প্রত্যেকে কিন্তু সাফারার, বিগত 16 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ওই অভ্যুত্থানে আবার সবাই একসাথে অংশগ্রহণ করেছে, বিএনপিও অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের পরে যখন একটা অভ্যুত্থান হলো, এরপর অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনটা গঠন করলো। তাহলে এই ঐক্যমত্য কমিশনে বিএনপির কিন্তু সক্রিয় একটা অংশগ্রহণ ছিল সেই জায়গায়, এবং সামগ্রিকভাবে সেখানে আমরা কি দেখলাম যে 84টা বিষয় সেখানে ঐক্যমত্য হয়েছে, জুলাই সনদে নেওয়া হয়েছে। দল হিসেবে বিএনপি নোট অফ ডিসেন্ট থাকতে পারে, এটা দলীয় স্ট্যান্ড, কিন্তু দিন শেষে এই জুলাই সনদ কোনো দলের জন্য না। জুলাই সনদ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। ভাই মাত্র আরেকটা সুন্দর কথা বলেছেন যে তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে তারা এখন দলের এমপি না, তারা সকল মানুষের এমপি। তাহলে কেন তারা দলীয় এজেন্ডাগুলোকে সকল মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন? সকল মানুষের আকাঙ্ক্ষা তো গণভোটে তারা প্রতিফলন করেছে। এখানে বিএনপি যতগুলো ভোট পেয়েছে তার চেয়ে হা ভোটের পার্সেন্টেজ অনেক বেশি। তার মানে বিএনপিরও অনেক মানুষ তাদের জায়গা থেকে চায় যে এই পরিবর্তনগুলো হোক, সংস্কার হোক। তার মানে এটা হচ্ছে জন আকাঙ্ক্ষা। তাহলে আজকে প্রথম দিনে যখন আমার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপিরও যারা জয়ী হয়েছেন তাদের এখানে শপথ নেয়ার কথা, প্রথম দিনই যখন তারা এটা নেন না, আমরা মনে করি তারা দলীয় স্বার্থটাকে দেশের এবং জনগণের স্বার্থের চেয়ে আগে দেখে তারা তাদের জায়গা থেকে ওই যে ক্ষমতার যে সর্বোচ্চ জায়গায় থাকা যেটা আগে ছিল এবং জনগণের সাথে ক্ষমতার যে ভারসাম্য যে হতো না, ওই জায়গাটাতে তারা ফিরে যেতে চাচ্ছেন। এবং তাদের জায়গা থেকে প্রথম দিনই তারা জনরায়, গণভোট এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, যেটা আমরা মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে গাদ্দারি করা। যেটা বলা হচ্ছে যে তারা একেবারে খারিজ করে দিচ্ছেন না, বলছেন যে এই শপথের ব্যাপারটি যদি সংবিধানের তফসিলে আসে তখন তারা সেই শপথ নিতে পারেন। সেই ব্যাখ্যাটাকে আপনি কিভাবে দেখেন? ভাই ব্যাপারটা হচ্ছে কোন এই যে একটা শর্ত আরোপ করা, এই শর্ত আরোপ করার মধ্য দিয়ে এটাকে একটা সাংবিধানিক আইনগত প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়ে এখানে একটা লাল ফিতার দৌরাত্ম্য সৃষ্টি করা হচ্ছে, গতানুগতিক বাংলাদেশের আমলাতান্ত্রিক যে বিষয়টা ওইটা করা হচ্ছে। কিন্তু এটা তো এমন হওয়ার কথা ছিল না। আমাদের এই জুলাই সনদ গণভোটে যদি বাস্তবায়ন হয় তার মধ্য দিয়েই এটার লেজিটিমেসি অটো চলে আসে। এটার প্রথমত আমরা যদি দেখি গণ অভ্যুত্থান হচ্ছে এটার লেজিটিমেসি এক, দ্বিতীয়ত এটার লিগ্যাল গ্রাউন্ডটা আমরা গণভোটের মধ্য দিয়ে পাচ্ছি। এখন শুধুমাত্র কনস্টিটিউশনাল যে বিষয়টা, এইটা আমাদের এখানে আসার কথা ছিল আজকের মধ্য দিয়ে, এই শপথের মধ্য দিয়ে। কিন্তু এখানে এসে বিএনপি তাদের জায়গা থেকে বেঁকে বসলো এবং আবার ওই যে একটা লাল ফিতার দৌরাত্মের মধ্য দিয়ে তারা এটা ছেড়ে দিল। আমরা চাই, খুব করে চাই, 7 দিন হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, তারা এই শপথটা নিয়ে আমাদের যে সামগ্রিক আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করি। আমরা এটাই চাই, আমরা আশা করছি যে এটাই হবে। কিন্তু আজকে যেটা হয়েছে আমরা অবশ্যই মনে করি এটা আমাদের জনগণের গণভোটের জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী। এখানে যে কথাগুলো বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে সংসদ বসবে, সংসদে সব দলের প্রতিনিধিরা থাকছেন, তারা আলোচনা করবেন, তারাই প্রকৃত জনপ্রতিনিধি। সেক্ষেত্রে সেই আলোচনার সুযোগ দেওয়ার আগেই এই যে বর্জনের সিদ্ধান্তে আপনারা গেলেন, সেটা কি শুরুতেই একটা ধাক্কা দিচ্ছে না গণতান্ত্রিক প্রক্রিয়া? না, তারা তো প্রথমটা তো বর্জন তারাই করলো। মানে এখানে আলটিমেটলি আমরা একদম স্পষ্ট করে লেখা আছে, আমরা আমাদের জুলাই সনদের, আমি যদি লাইনটা একদম লাইন বাই লাইনও বলি এখানে, যে আমাদের স্পষ্ট করে ওই লাইনটুকু আমরা আজকে প্রত্যেকটা জায়গায় দেখেছি যে নির্বাচিত 8 নম্বরে দেয়া, নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল 1 অনুযায়ী পরিষদ সদস্য বাস্তবায়ন আদেশ থেকে পড়ছেন। জি, তাহলে জুলাই সনদে তো আর এই শপথের কথা ছিল। হ্যাঁ, মানে এই জিনিসটা কিন্তু আজকেই হওয়ার কথা ছিল এবং আজকে প্রথমেই কিন্তু তারা তাদের জায়গা থেকে এই জিনিসটাকে, এই জনরায়টাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। তারপরও কিন্তু আমরা তাদের জায়গায় আশাবাদী যে তারা এটা করবেন যত দ্রুত সময়ের মধ্যে হোক। তাহলে আমাদের মনে হয় সুন্দর যে একটা শুরু সেটা আমরা পাবো। জি, জনাব আলতাফ পারভেজ, কেমন শুরু হলো নতুন সরকারের? হ্যাঁ, আমি মনে করি ভালোভাবে শুরু হয়েছে। 3টা ভালো বিষয় তো দেখেছি। একটা হলো বিজয়ী দল কোনো বিজয় উৎসব করেনি। আমাদের দেশে বিজয় উৎসব থেকে সহিংসতা হয়। বিরোধী দলের নেতাদের সাথে প্রধান দলের নেতা বাড়ি বাড়ি যে সাক্ষাৎ করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ভালো। গত পরশুই আমিও এক জায়গায় বলেছিলাম যে শুল্ক দেওয়া গাড়ি যেন তারা বর্জন করে। আজকে সেটা তো হয়েছেই এবং প্লট নেবেন না বলেও বলেছে।
এগুলো ছোট ছোট ঘটনা, কিন্তু ছোট ছোট পদক্ষেপগুলো মিলিত একটা সম্ভাবনা, আস্থা, ভরসা, সুন্দর সংস্কৃতি তৈরি হয়। ফলে এইটা ভালো দিক আর কি। আমি বলবো যে 15 বছর পর মানুষ আসলে কিছু শুভ শুভ ঘটনা দেখতে চায়, শুনতে চায়, হাতে কলমে একটা পরিবর্তন দেখতে চায়। এই তিনটাকে আমি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনই বলছি। আচ্ছা, এরপরে আমি যেটা বলতে চাই যে দেখুন, 18 মাস হয়ে গেছে গণ অভ্যুত্থানের। 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল, 8ই আগস্ট থেকে আমরা সাংবিধানিকভাবে দেশ চলছে। ফলে এখন আমাদের আবেগ মুক্ত হয়ে আলোচনা করতে পারতে হবে, এবং আসলে আমরা যতই আবেগের মধ্যে থাকি না কেন, বিষয়গুলো চলে আসছে। এই যে আজকে যেটা হলো যে সংবিধান পরিষদ নিয়ে দুই দলের বা দুই ধারার যে দুটো ভিন্ন মত, এটা কিন্তু আসতোই। বাস্তবতা তো এড়ানো যাবে না, বাস্তবতার মুখোমুখি পুরো বাংলাদেশকে হতে হবে। এটা একটা সিরিয়াস আইনি বাস্তবতা, এবং এইটা আমি বলবো তৈরি করেছে, এই জায়গাটা ঠেলে দিয়েছে বিগত সরকার, যারা নোট অফ ডিসেন্ট সহ ব্যাপারগুলো গণভোটে ঠেলে দিয়েছে। এখন দেখা গেল কি, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণ তাদেরকে 212 আসন দিয়ে দিয়েছে। ফলে তারা একটা ভিন্ন অবস্থান নিয়েছে। এবং এখানে দুটো ব্যাপার আমার সহ আলোচক বলেছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা একটা রাজনৈতিক প্রসঙ্গ। আর গণভোটের দলিল একটা আইনি বিষয়, যেহেতু আইনি বিষয়, ফলে এইটার পরিণতিও ধাপে ধাপে এগুতে হবে আইনি প্রক্রিয়া। এখানে ওই জুলাইয়ের আকাঙ্ক্ষার যে রাজনৈতিক আবেগ, সেইটা আসলে এখানে মানে আমি বলবো পাবে কম। এখন গণভোট এসেছে, গণভোট পাশ হয়েছে দুটো আইনগত দলিলের মাধ্যমে। সেটা হলো রাষ্ট্রপতির আদেশ, যেটা উনি বলেছেন, উনি 8 নং ধারারও উল্লেখ করেছেন। এই যে 8 নং ধারা অনুচ্ছেদ, এটা কিন্তু ওই রাষ্ট্রপতির আদেশের। এখন ঘটনা হলো, এটা তো সবাই ইতিমধ্যে বলছে, সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতির আদেশের কোনো জায়গা নেই, অধ্যাদেশের জায়গা আছে। এবং রাষ্ট্রপতি আদেশে এই যে 8 নং ধারা দিয়েছেন, যে শপথের একটা ভিন্ন ফর্দের কথা উনি বলেছেন। এই ফর্দ তো আসলে সংবিধানের যেই বিদ্যমান ফর্দ, তার অন্য একটা ফর্দের প্রস্তাব করেছেন। অর্থাৎ রাষ্ট্রপতির আদেশ নিজেই সংবিধান সংস্কার করে ফেলেছে, কিন্তু সেটা তো হতে পারে না। ফলে এবং আবার রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দিয়েছেন, সেইটাও আগামী 30 দিনের ভিতর পাশ হতে হবে। ফলে এই যে আদেশ এবং অধ্যাদেশ, আসলে এই দুটোর ভিতরেই হলো সমস্যার যোগসূত্র। এখন সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, সেটা যে এগুলো নিয়ে আলাপ হতে হবে, এগুলো নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করতে হবে, এইটা আমি বলবো এইখানেই সমঝোতার জায়গা আছে। অর্থাৎ প্রয়োজনীয় আলাপ হবে, বিএনপিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য নিবে, কারণ এটা না নিয়ে উপায় নেই। এটা হলো আগুন নিয়ে খেলা হবে, যে আমরা যেই 800-1000 মানুষ মারা গেছে যে পরিবর্তনের জন্য, বিগত সদ্য বিদায়ী সরকার সেই পরিবর্তনের আমি বলবো কিছুই করতে পারেনি, বরং নানা ধরনের জটিলতা তৈরি করে গেছে। সেই জটিলতা মুক্ত করতে পারে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আলাপ আলোচনার মাধ্যমে। এবং খেয়াল করুন, জনগণ হ্যাঁও জয়যুক্ত করেছে, এবং জনগণ আবার মধ্যপন্থী রাজনীতির প্রতিও হ্যাঁ বলেছে। ফলে এই দুটোর সমন্বয়ের মধ্য দিয়ে পার্লামেন্টারি পদ্ধতিতে আমাদের এগোতে হবে। এখানে আমি বলবো যে বিএনপির দায় বেশি, বড় দল। দেখুন, আমাদের দুর্ভাগ্যের ব্যাপার কি, স্বাধীনতার পর থেকে যখনই বড় দল বিরোধী দলকে কাজ করতে দেয়নি, তখন বড় দলগুলো বিপদে পড়েছে। কিন্তু বিরোধী দলকে কাজ করতে দিলে সংসদ প্রাণবন্ত হয়, গণতন্ত্র দৃঢ় ভিত্তি পায়, আবার প্রধান দলের আয়ু ও শক্তি পায়, নিরাপদ হয় তারা, কারণ সমাজের ভিন্ন মতগুলো তারা বুঝতে পারে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। গণভোটে যতটুকু এসেছে শুধু অতটুকুই নয়, আমি বলবো আরও বাড়তিও অনেক কিছু জনগণ চায়। বরং গণভোটে জাতীয় ঐকমত্য কমিশনে একটা পণ্ডশ্রম হয়েছে, আমি বলবো সেখান থেকে খুবই মিনিমাম সংস্কার প্রস্তাব গণভোটে এসেছে। আসার প্রক্রিয়াকে জটিল এবং প্রশ্নবিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন এই প্রশ্নগুলোর জট খুলতে হবে আসন্ন সংসদে। আমি বলবো দুই দলেই, দুই পক্ষই বিরোধ না বাড়িয়ে দূরত্বটা কমিয়ে এই জটগুলো খুলতে হবে, এইটাই আকাঙ্ক্ষা। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। সার্জিস আলম, আপনার কাছে ফিরে আসতে চাই। সকাল থেকে শপথ নেওয়া হবে কি হবে না তা নিয়ে দুরকম বক্তব্য আসার পরে শেষমেশ 11 দলীয় জোট শপথ নিল। নির্বাচনের আগে এনসিপির তরফ থেকে বলা হয়েছিল যে এটি নির্বাচনী জোট, এবং নির্বাচনের পরে এটি আদর্শিক কোনো জোট না হয়, আপনারা আপনাদের মতো নিজেদের অস্তিত্বটা খুঁজে নেবেন। কিন্তু একটু আগে সিদ্ধান্তে দেখছিলাম যে বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন আপনাদের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ফলে 5 বছর আপনারা আসলে একসাথে বিরোধী দল হিসেবে কাজ করছেন, এটা মোটামুটি স্পষ্ট। তাহলে এনসিপির আলাদা অস্তিত্বটা কোথায়? দল হিসেবে এখানে আমরা 11টা দলের একটা জোট, দল হিসেবে
এনসিপির জায়গা থেকে এনসিপির আলাদা কর্মসূচি, আলাদা রাজনীতি বা আদর্শিক যে জায়গাগুলো, এই লড়াইটা এনসিপির জায়গা থেকে থাকবে। এবং এটা হচ্ছে ধরেন নির্বাচনেরই একটা কিন্তু কনসিকোয়েন্স। এই যেটা আমরা আমাদের জায়গা থেকে বিরোধী দলীয় নেতা উপনেতা হুইপ দেখলাম, এখানে এখন পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত বা আলোচনা হয় নাই যে 5 বছর একসাথে এভাবেই থাকা হবে, এরকম না। কিন্তু আপাতত এটা তো সংসদীয় জোটের রূপ নিচ্ছে। অন্তত আজকে পর্যন্ত এটা আমরা সংসদীয় একটা জোট হিসেবে, কারণ কি দিন শেষে এখানে যারা একসাথে নির্বাচন করেছে এই জায়গা থেকে আমরা মনে করি যে বিএনপি এখানে একটা 2/3 অধিক সিট নিয়ে তারা তাদের জায়গা থেকে সরকার গঠন করেছে, 212টা সিট প্রায়। তো সেই জায়গা থেকে বিএনপির এই জায়গাটা, এটাকে আমরা মনে করি অ্যাজ এ হোল একসাথে যদি একটা বিরোধী দল হিসেবে ফাংশন করা যায়, বরং ওই জায়গাটাতে বিএনপিকে একটা শক্তিশালী বিরোধী দল যেভাবে তার সরকার দলের জায়গায় রাখতে পারে, ওই জায়গায় কাজ করা তুলনামূলক সহজ হবে। কিন্তু এখন পর্যন্ত এই সিদ্ধান্ত এরকম কিছু হয়নি যে 5 বছর একসাথে স্থানীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একসাথে ফাংশন হবে, কিন্তু সেই আলোচনাগুলো হয়তো সামনে ধীরে ধীরে আসবে। কিন্তু আমরা এখন পর্যন্ত এনসিপির জায়গা থেকে আমরা আমাদের যে আলাদা কর্মসূচির জায়গা, আলাদা রাজনৈতিক বা আলাদা রাজনীতি, আলাদা সংগঠন, এই প্রত্যেকটি জায়গা আমরা ওই স্বাতন্ত্র্যটা বজায় রেখেই আমরা মনে করছি যে আমরা আমাদের জায়গায় কাজ করব। এবং এটা বরং আরও সহজ হচ্ছে। অনেকের আগে বলছিল যে এটা জামাতের সাথে হয়ে গেলে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, বিলীনের সম্ভাবনা আছে, বিএনপির সাথে বরং এটা কম। কিন্তু আমরা দেখছি বরং বিপরীত কিছুটা, যেহেতু একই সাথে বিএনপি মধ্যমপন্থার রাজনীতি করে, আমরাও সেই রাজনীতিটা করার চেষ্টা করছি আমাদের জায়গা থেকে এবং করছি। সেক্ষেত্রে জামাতের সাথে একদম ক্লিয়ার পার্থক্য করা যায় যে ওনাদের রাজনীতি এটা, আমাদের রাজনীতি এটা। তো আমরা সেই জায়গাটাতে কাজ করছি এবং মাত্র তো নির্বাচন শেষ হলো, আজকের দিনটা গেল, শপথ হলো। আশা করছি যে কিছুদিনের মধ্যে আমরা আমাদের দলীয় যে আলাদা কর্মসূচি, সেই কর্মসূচিতে মাঠে নামবো। সেক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এবারে নির্বাচনে আপনাদের প্রার্থীরা বেশ বড় অংশেই জামাতের কর্মীদের উপর নির্ভরশীল ছিলেন। সেক্ষেত্রে এনসিপি নিজস্ব কর্মী গড়ে তোলা বা তার নিজস্ব যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনারা বললেন, সংসদে একসাথে থাকলে কিভাবে চললে সেটা করার সুযোগ আসলে কতটুকু? আসলে মাঠ পর্যায়ে আমাদের দেখেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের কিন্তু এখনো আত্মপ্রকাশের 1 বছর পূর্ণ হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে আসনগুলো ছিল, প্রত্যেকটি আসনে আসলে একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত যে কমিটি বা সাংগঠনিক যে স্ট্রাকচার, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা করবো, এটা এখনো তৈরি হয়নি। কিছু কিছু আসনে হয়েছে, যেমন আমার আসনে আমি বলতে পারি যে হয়েছে। আমরা উত্তরাঞ্চলে দেখেছি আমাদের নির্বাচিত হয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, আমরা যদি তার আসন দেখি, আমাদের আক্তার হোসেন তার আসন যদি দেখি, এই আসনগুলো হয়েছে। এবং হাসনাত আবদুল্লাহ আসন যদি দেখি, 30টিতেই হয়নি, অধিকাংশতে হয়েছে। তো আবার 300টিতে হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের এই জোটের যারা আছেন বিভিন্ন কেন্দ্রে, তাদের উপর অনেক ক্ষেত্রে নির্ভর করতে হয়েছে। কারণ দিন শেষে একটা দীর্ঘ লড়াই সংগ্রাম এবং পথ চলার পর আপনি একজন কর্মীকে বিশ্বাস করতে পারবেন, তাকে আপনি প্রধান পোলিং এজেন্ট দিতে পারবেন ওই বিশ্বস্ততার জায়গা থেকে। তো সেই জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদের নির্ভর করতে হয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এখন যেটা মনে করছি যে মাঠ পর্যায়ে কাজ করে আমাদের আরেকটা জিনিস স্পষ্ট হয়েছে, বরং এটা আরও বেশি হয়েছে, যে আমাদের কাজের ধরন, আমাদের দলীয় আদর্শ, আমাদের চিন্তার জায়গা, আমাদের এক্সিকিউশনের জায়গা আলাদা জামাতের থেকে, একদম স্পষ্ট করা যায়। এবং ওই জায়গায় আমরা বরং এখন আরও ওই জায়গাটা স্পষ্ট হয়ে বরং ওই জায়গায় আরও বেশি কাজ করতে পারবো বলে আমরা মনে করছি। এই কাজটা আমাদের শুরু করতে এখানে তো কিছু তিক্ত অভিজ্ঞতা আপনাদের আছে, যেমন সরওয়ার তুষারের আসনে জামাত ইসলামের তরফ থেকে তাদের প্রার্থীকে উঠিয়ে নেওয়া হয়নি। এই ব্যাপারগুলো আসলে আপনাদের দলের উপর কিভাবে প্রভাব ফেলছে? না, অবশ্যই এটা যেমন সরওয়ার তুষার ভাইয়ের এখানে যেমন এটা আছে, আবার এমন বেশ কিছু আসনে আমরা দেখেছি যে পোলিং এজেন্ট থেকে শুরু করে দায়িত্বশীল যারা অন্তত নির্বাচনের দিন আগে তারা সাংগঠনিক হিসেবে, মাঠ পর্যায়ের কর্মী হিসেবে তারা প্রচণ্ড পরিশ্রম করেছে, কিন্তু নির্বাচনের দিন তাদের যে অ্যাক্টিভনেস যেটা থাকার দরকার ছিল, একটা জিনিস আদায় করে আনা, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা অটলভাবে, এই জিনিসটা আমরা অনেক জায়গায় ঘাটতি দেখেছি, যেটা নিয়ে আমাদের কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতা আছে। কিন্তু আবার একই সাথে মাঠ পর্যায়ে তারা প্রচণ্ড পরিশ্রম করেছিল নির্বাচনের আগের দিনগুলোতে, সেই একটা ভালো অভিজ্ঞতার জায়গাও আছে। তো আমরা মনে করছি যে ওই জায়গাটা থেকে সামগ্রিকভাবে আমরা এনসিপিকে আলাদা করে, এনসিপির যে রাজনীতি মাঠ পর্যায়ের, সেটা আমরা আদর্শিকভাবে এবং সাংগঠনিকভাবে করতে পারবো। নিশ্চয়ই। জনাব খলিলুর রহমানের ব্যাপারে নিশ্চয়ই আজকে প্রচুর আলোচনা শুনেছেন জনাব মোশাররফ হোসেন, এবং আমি জানি না আপনি কতটুকু অবাক হয়েছেন। একটা অভিযোগ এই মুহূর্তে তোলা হচ্ছে এনসিপির তরফ থেকে, যে এনসিপির কাছের যারা ছিলেন উপদেষ্টা, তাদেরকে সরে আসতে হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও সরে আসতে হয়েছে, কিন্তু এই যে উপদেষ্টা একেবারে শেষ পর্যন্ত থাকলে, নির্বাচন পরিচালনার দায়িত্বেও তারা যখন ছিলেন তখনও তিনি উপদেষ্টা, তারপরে হঠাৎ করে তিনি কিভাবে বিএনপির পূর্ণাঙ্গ মন্ত্রী, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতন গুরুত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন? না, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা দেখেছিলাম যে এই যে ইন্টিরিয়াম গভর্নমেন্টটা যে ছিল, তার নির্বাচন পরিচালনা নিয়ে কিন্তু এখন পর্যন্ত জনমতে বা রাজনৈতিক দলগুলির থেকে কোনো প্রশ্ন ওঠে নাই।
এবং সবাই কিন্তু মেনে নিয়েছে, বিশেষ করে যারা বিরোধী দল এই নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী দলে আসনে গিয়েছে তারাও কিন্তু নির্বাচনকে অভিনন্দিত করে। কিন্তু এই জনাব খলিলুর রহমানের অপসারণের জন্যই তো একসময় বিএনপি বেশ কড়া অবস্থানে ছিল। এখন যে কোনো রাজনৈতিক দল যখন যদি দেখে কোনো কিছুতে ব্যত্যয় ঘটে সেখানে বক্তব্য দেবে, তার কন্ট্রোল রাইজ করবে, এটাই তো স্বাভাবিক। আমরা ইউনূস সরকারের অনেক বেশি আমরা সমালোচনা করেছি না, কারণ এটা রাজনৈতিক দলের তো কাজই এটা, যে আপনি যদি কখনো জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে দাঁড়ান তখন আপনার বিরুদ্ধে কথা, যেমন আমরা স্পষ্ট আপনার মনে আছে যে যখন আপনার মানবিক করিডোর দেওয়ার কথা বলা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘকে, তখন কিন্তু আমরা প্রচণ্ড বিরোধিতা করেছিলাম। আমরা চিটাগাং পোর্টে যারা দেওয়ার ব্যাপারে আমরা বিরোধিতা করেছিলাম, তখন তো এই সরকারই গভর্নমেন্টে ছিল। আবার অনেক শেষ সময়ে সবচেয়ে বিতর্কিত একটা বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, এবং স্বাভাবিকভাবেই এখানে জনাব খলিলুর রহমানের একটা ভূমিকার কথা বিভিন্ন জায়গায় উঠে এসেছে। সেক্ষেত্রে এই যে শেষ সময়ে সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলুন বা বিতর্কিত কর্মকাণ্ড বলুন, এই কোনোটাই বিএনপিকে ভাবায়নি? না, আসলে এটা বিএনপি চেয়েছিল সবচেয়ে যে লোকরা সবচেয়ে পারফেক্ট